নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সাহিত্যিক বরেন গঙ্গোপাধ্যায় রচিত রহস্যময়ী গল্পটি পাঠ করে শোনাব। আশা করছি সম্পূর্ণ গল্পটি আপনারা অবশ্যই শুনবেন। মুক্তাকে প্রথমে চিনতে পারেনি অরুণ। পার্ক স্ট্রিটের এই বাস স্টপে হঠাৎ ওর সঙ্গে দেখা হয়ে যেতে পারে ও স্বপ্নেও ভাবেনি। ঘড়িতে এখন 7:15। তার মানে এমন কিছুই রাত হয়নি। এখনও বেশ গমগম করছে জায়গাটা। এখন অফিস ফেরত অনেকেই বাসে ওঠার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু অরুণের এমন কিছু তাড়া ছিল না। অফিস থেকে বেরিয়ে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে ও পার্ক স্ট্রিট অবধি চলে এসেছিল। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সুবিধাজনক একটা বাসের জন্য অপেক্ষা করছিল। আর ঠিক সেই সময় হাত 10 দূরে মুক্তাকে দেখে ও চমকে উঠল। হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-1 মিনিট ও দেখল মুক্তাকে। একটু যেন ভারী হয়েছে ও। কাঁধে দায়িত্ব চাপলে যেমন হয়, একটু যেন ধীর স্থির। অথচ ওরা একসঙ্গে যখন কলেজে পড়তো তখনকার কথা ভাবতেও কেমন অবাক লাগে। সে সময় অনেক ছেলেকেই হার মানাতে পারত মুক্তা। বাজি ধরে হেন কাজ নেই যাও করতে পারতো না। মনে আছে একবারও গাছে উঠে নারকোল পেড়ে এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। গাছে ওঠার সেই ঘটনা ঘটেছিল কোলাঘাটে। কলেজের সবাই মিলে পিকনিক করতে গিয়েছিল কোলাঘাটে। 7-8টি মেয়ে, 30-35টা ছেলে। অভিভাবক হিসাবে সঙ্গে ছিলেন 3 জন অধ্যাপক, মুক্তা, ভাস্বতী, কণিকা, চন্দ্রলেখা, আরও কী সব যেন নাম ছিল মেয়েদের। কিন্তু মুক্তাকে যেভাবে মনে আছে বাকিদের ঠিক সেভাবে মনে নেই। মনে পড়ল নদীর ধারে একটা ঝুঁকে পড়া নারকেল গাছ দেখিয়ে মুক্তাকে খেপিয়ে দেওয়া হয়েছিল, পেরে আনতে পারো? মুক্তা তাচ্ছিল্য দেখিয়ে হেসেছিল। বাজি ধরো তাহলে। ঠিক আছে, 10 টাকার রাজভোগ। মুক্তা হাত বাড়িয়ে দিয়েছিল। টাকা বার করো আগে। পকেট থেকে সঙ্গে সঙ্গে একটা 10 টাকার নোট বার করেছিল অরুণ। আগে নারকেল পারো তাহলে পাবে। সালোয়ার পাঞ্জাবি পরা মুক্তা বলেছিল, আগে টাকা। শেষ পর্যন্ত ঠিক হলো টাকাটা 3rd পার্সন কারো হাতে রাখা হবে। রাখা হয়েছিল ভাস্বতীর হাতে। মুক্তা বুক ঘষে ঘষে উঠে পড়েছিল গাছে। সে এক হৈ হৈ কাণ্ড। অধ্যাপক ইনচার্জ যোগেশবাবু সেই দৃশ্য দেখে ফায়ার। কিন্তু পিকনিকের মেজাজ, কার কথা কে শোনে? 10 টাকার রাজভোগ খাওয়া হয়েছিল সেদিন মুক্তার কল্যাণে। সেই মুক্তাকে প্রায় 13-14 বছর পরে হঠাৎ এভাবে দেখতে পেয়ে একটু অবাক হওয়ারই কথা। অরুণ 2-1 পা এগিয়ে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালো। আরে তুমি! মুক্তা কিন্তু অরুণকে ঠিকই চিনেছে। মা, অরুণ তুমি? কি ব্যাপার বলো দেখি, তুমি এখানে? প্রশ্নটা তো আমিও তোমাকে করতে পারি, তুমি এখানে? আমি অফিস থেকে। আমিও অফিস থেকে। অরুণ দেখল মুক্তার পরনে জলপাই রঙের শাড়ি। কলেজে পড়ার সময় কদাচিৎ শাড়ি পরত। বেশিরভাগ দিনই সালোয়ার পাঞ্জাবি পরে কলেজে আসতো। তখন ওর পিঠ ভাঙা চুলের ঢল ছিল, এখন ববছাট। সোনালি রেশমের মতো বব চুল ওর ঘাড়ের ওপর ঝুলে আছে। গায়ে সেঁটে থাকা একজোড়া পাথর। ভ্রু দুটো আঁকা কিনা ঠিক ধরতে পারল না অরুণ। মুক্তা বলল, তুমি পুরোপুরি পাল্টে গেছো। তোমাকে চিনতেই পারিনি প্রথমে। তারপর আরও একটু কাজ ঘেঁষে দাঁড়ায় অরুণের। আমি কিন্তু এখনো গাছে উঠতে পারি। তোমার মনে আছে সে কথা? ছিল না, তোমাকে দেখে মনে পড়ল। কি যে ভালো লাগছে তোমাকে দেখে। অরুণ বলল, আমারও। কতদিন পরে দেখা হলো তাই না? প্রায় 15 বছর হয়ে গেল। চলো না কোথাও একটু বসে গল্প করি। চা খাবে? চা? রেস্টুরেন্টে? না বাবু, অত লোকের মধ্যে ভালো লাগে না, ওখানে কথা বলা যায় না। অরুণ সামনের দিকে তাকায়। মেট্রো রেলের ছোট্ট স্টেশনটা পার হয়ে ফোর্টের দিকে এগিয়ে যাওয়া যায়। ওখানে অনেক গাছপালা। নির্জনে একটু মুক্তার সঙ্গে বসলে মন্দ হয় না, কিন্তু বলতে সাহস হলো না। কলেজে পড়ার সময় যে মুক্তাকে ও চিনত, সেই মুক্তা এখনো ঠিক আগেরই মতো আছে কিনা কে জানে।
অরুণ লক্ষ্য করল মুক্তার কপালে অথবা সিঁথিতে সিঁদুরের লেশমাত্র নেই। লক্ষ্য করল ওর চুলের এমন একটা স্টাইল যে সিঁথি নামক বস্তুটাই নেই। আজকাল অনেক মেয়েই বিয়ের পর সিঁদুর পরে না, হয়তো মুক্তাও সেই দলেরই মেয়ে। কিন্তু নিঃসংশয় হতে পারল না অরুণ। জিজ্ঞেস করল, কোথায় থাকো তুমি, সাউথ না নর্থে? হাসল মুক্তা, থাকি বালিগঞ্জে, অফিস পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট? একটা প্রাইভেট ফার্মে ম্যানেজারের পিএ। বাড়িতে কে আছেন? ওরে বাপ, তুমি তো এমনভাবে জেরা করছো আমি যেন খুনের আসামি। তা না, আসলে ঠিক আছে, চলো কোথাও একটু বসি। মুক্তা বলল, চলো ভিক্টোরিয়ার দিকেই যাই, জায়গাটা বেশ ভালো। ভিক্টোরিয়ার দিকে? অরুণ একটু অবাক হয়। সন্ধ্যার পর ওদিকটা কি ভালো? কি জানি, এমনিতে ভিক্টোরিয়ার দিকে খুব একটা আশা হয় না অরুণের। সন্ধ্যার পর তো নই। সন্ধ্যার পর অনেক রহস্যময় দোকান ওখানে জাঁকিয়ে বসে। যত রাজ্যের মদো মাতালের হাড্ডাপাড্ডা চলে। ওখানে গিয়ে মুক্তাকে নিয়ে বসাটা কি ভালো হবে? ঠিক বুঝতে পারল না অরুণ। কিন্তু মুক্তাই যখন যেতে চাইছে তখন ওর আপত্তি কি? অরুণ বলল, ঠিক আছে চলো। রাস্তা পার হয়ে ওরা পাশাপাশি হাঁটতে থাকে। মুক্তার শরীরের গন্ধ যেন ওকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। উত্তেজনা অনুভব করতে থাকে অরুণ। অরুণ? অরুণ মুক্তার দিকে তাকায়। তুমি কোথায় থাকো তা কিন্তু বলনি। আমি? অরুণ বলল, আমি টালিগঞ্জে, আনোয়ার শাহ রোড, চেনো? ওরে বাবা, আনোয়ার শাহ রোড চিনব না? নবাব বাদশাদের স্মৃতি জড়ানো রাস্তা, আমার এক বান্ধবী থাকতো ওখানে। ওখানে কোথায়? মুক্তা একটা মেয়ের নাম বলল। অরুণের পক্ষে চেনা সম্ভব নয়। অরুণ বলল, একদিন এসো না আমাদের বাড়িতে, সবার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া যাবে। যাব। মুক্তা হাসল, তোমার জীবন সঙ্গিনীকে একবার গিয়ে দেখে আসব। অরুণ হাসল, জীবন সঙ্গিনী বটে। ওর প্রথম কোয়ালিফিকেশন নন ম্যাট্রিক, দ্বিতীয় কোয়ালিফিকেশন শুকতুনি, ছেঁচকি, ঘণ্ট ইত্যাদি রাঁধতে পারে। তৃতীয় কোয়ালিফিকেশন প্রতিদিন সিঁদুর পরে, পায়ে আলতা মাখে, শিবরাত্রিতে উপোস করে। মুক্তা কথা কেড়ে নিল, চতুর্থ কোয়ালিফিকেশন রাতে স্বামীর শয্যায় আসার আগে পানের খিলি মুখে দেয়, তাই না? হাসল অরুণ। মুক্তা বলল, ওর পঞ্চম কোয়ালিফিকেশনের কথা কিন্তু বলিনি। কি? স্বামীকে ও বোধহয় নাকে দড়ি দিয়ে ঘোরাতে ভালোবাসে। আবার হেসে উঠল অরুণ। তা যা বলেছ। ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসেছিল ওরা। টিমটিমে অসংখ্য আলো জ্বলছে রাস্তার ধারে। অনেক ঝুপড়ি দোকান, দোকানগুলোকে ঘিরে মাছির মতো মানুষ। খানিকটা দূরে দূরে গাছতলাতেও অনেককে বসে থাকতে দেখা যাচ্ছিল। কারো কারো বসার ভঙ্গি বড় খারাপ, তাকাতে অস্বস্তি হয়। বসার ব্যাপারে এখন পুরো দায়িত্বটাই মুক্তার হাতে ছেড়ে দিল অরুণ। মুক্তা বলল, এদিকে নয়, চলো ভিক্টোরিয়ার পেছনের দিকে গিয়ে বসি। অরুণ বলল, জায়গাটা তোমার বেশ চেনা মনে হচ্ছে। কিছুটা চেনা বই কি, মাঝে মাঝেও ওর সঙ্গে এদিকে আমাকে আসতে হয়। আমার স্বামীর কোয়ালিফিকেশন শুনবে? অরুণ তাকিয়ে থাকে। মুক্তা বলল, ওর 1 নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে ও বিলেত ফেরত। 2 নম্বর ও প্রচণ্ড মদ্যপান করে। 3 ও স্ত্রীর সঙ্গে খুব ভালো অভিনয় করতে পারে আর অন্য মেয়ের সঙ্গে প্রেম করতে পারে। 4 আমাকে মাঝে মাঝে ডিভোর্স করার ভয় দেখায়। অরুণ কেমন বোকার মতো মুক্তার দিকে তাকায়। মুক্তা বলল, ফলে এহেন স্বামীর সঙ্গে আমাকেও কিছু কিছু খেলা খেলতে হয়। কি খেলা? কত রকম খেলা। এই ধরো না, কখনো সখনো ওকে নিয়ে গঙ্গার পাড়ে, কি ভিক্টোরিয়ার এই নির্জনে, কি অন্য কোথাও যেতে হয়। স্বামীকে নিয়ে এখানে এনে বসার মধ্যে কি চার্ম আছে বুঝতে পারে না অরুণ। ওকে যদি বলা হয় ওর স্ত্রীকে নিয়ে এখানে এসে বসতে হবে, তাহলে কি ও রাজি হবে? অসম্ভব। স্বামী স্ত্রী সম্পর্ক সম্পূর্ণ আলাদা জিনিস। দুজনেই যেখানে সহজলভ্য সেখানে কোনো চার্ম থাকে না। কেমন যেন দুর্বোধ্য লাগে অরুণের। তোমার বাচ্চা কটি? হঠাৎ প্রশ্ন করে অরুণ। মুক্তা হাসল, একটাও না। ওসব খুব ন্যাস্টি মনে হয় আমার। তোমার? একটু অবাক হয়ে তাকায় অরুণ, কি বলবে ভেবে পায় না।
ন্যাস্টি কথাটা সামলাবার জন্যেই যেন আবার হাসলো মুক্তা। ন্যাস্টি মানে আসলে কি যেন, আমরা কেউই ও ব্যাপারটা চাইনি। তা যাকে, তোমার কটি? তোমার নিশ্চয়ই এক গাদা। অরুণ বলল, আমার এক মেয়ে। তাই বুঝি? মাত্র এক? আমার মনে হয়েছিল তোমার অনেক। ওরে বাবা, একটাই সামলানো যায় না আবার অনেক? কেন সামলানো যাবে না কেন? ভগবান করুন তোমার যেন অনেক হয়। আশীর্বাদ করছো না অভিশাপ দিচ্ছ? ছি ছি, অভিশাপ দেব কেন? অভিশাপের প্রশ্নই আসে না। আমরা চাইলেও জিনিস পেতে পারতাম। বাচ্চা না থাকলে কিন্তু বিবাহিত জীবন অসম্পূর্ণ থেকে যায়। হবে হয়তো, কারো কারো কাছে হয়তো সত্যি, কিন্তু আমরা ও নিয়ে ভাবিনি। আবার হাসে মুক্তা। ভিক্টোরিয়ার পেছন দিকে চলে এসেছিল ওরা। এদিকে নির্জন ভাবটা আরো বেশি। এক পাশে রেসকোর্সের মাঠ, অন্যদিকে পিজির নিস্তব্ধ বাড়ি আর গাছপালা। অরুণ ঘড়ির দিকে তাকালো, প্রায় 8টাই বাজতে চলেছে। এখন মুক্তার সঙ্গে এখানে বসাটা যে কতটা উচিত ঠিক ধরতে পারে না ও। মুক্তা হঠাৎ অরুণের হাতে হাত ছোঁয়ালো। এসো, ওই গাছটার নিচে বসি। বিরাট ঝাপড়ানো একটা গাছ, কিন্তু কি গাছ কে জানে। গাছের নিচে বেশ ছমছমে অন্ধকার। অরুণ চারপাশে একবার তাকিয়ে দেখল, না, কেউ নেই। কারো চোখে পড়ে যাওয়ার ভয় নেই। তবু বলল, 8টা বাজে কিন্তু। বাজুক না, কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো, তাই না? তা ঠিক, তবে কি তবে? বউ বুঝি কৈফিয়ত চাইবে? না না, বউয়ের কৈফিয়তের জন্যে নয়, তবে তোমার পতি তো তোমাকে সত্যিকারের ডিভোর্সের নোটিশ দিয়ে বসতে পারে। আমার পতি এখন অন্য কোনো মেয়ের সঙ্গে ঘুরছে, ফলে আমার দিকে ভয়ের কিছু নেই। অরুণ হাসল। বেশ আছো তোমরা। আসলে তোমরা বোধ হয় দুজনেই দুজনকে খুব বিশ্বাস করো, নইলে এরকম ভাবে চলতে পারতে না। এই রে, এখন আবার প্রফেসর আচার্যের মতো জ্ঞান দিতে শুরু করলে? বহুকাল পরে হঠাৎ আবার প্রফেসর আচার্যের কথা মনে পড়ায় কলেজ জীবনের স্মৃতিটা চোখের ওপর ভেসে উঠল। সেদিনকার সেই মুক্তা আজ কি আশ্চর্য রকম পাল্টে গেছে। হয়তো অরুণও অনেক পাল্টে গেছে। মুক্তার চোখে সেটা ধরা পড়েছে। এসো না, বসি। অরুণকে নিয়ে গাছতলায় বসে পড়ল মুক্তা, একদম গায়ে গায়ে। মুক্তা বেশ ফ্রি, কিন্তু অরুণকে কেমন আড়ষ্টতা এসে চেপে ধরল। মুক্তা অত সহজ থাকছে কিভাবে? তবে কি মুক্তা আর ওর স্বামীর সম্পর্কটায় সত্যি সত্যি কিছু গোলমাল আছে? তবে কি মুক্তা ওর স্বামীর কাছে যা চায় তা পায় না? কি জানি, কেমন রহস্যময় মনে হয় মুক্তাকে। এই, মুক্তা ডাকল, তোমার ভালো লাগছে না? অরুণ বোকার মতো হাসে। হাসছ কেন, বলো না। অরুণ ঘন গলায় বলল, কি বলবো? রোজ রোজ স্বামী স্ত্রী হয়ে ঘর সামলানোর মধ্যে একটা একঘেয়েমি আছে না? অরুণ চুপ করে থাকে। মুক্তা অরুণের একটা হাত টেনে নিল। মুক্তার হাতের স্পর্শ যেন কম্পনের মতো ছড়িয়ে গেল ওর দেহে। হাতটাকে ছাড়িয়ে নিতে ইচ্ছে হলো না অরুণের। চারপাশে নির্জনতা ছাড়া কিছুই নেই। এই অন্ধকার, এই গাছতলাই সাক্ষী হয়ে থাক না এই মুহূর্তের। মুক্তা বলল, কি হলো, ঠান্ডা মেরে গেলে যে? অথচ আমাদের কলেজের জীবনে কিন্তু তোমরা ছেলেরাই বেশি করে মেয়েদের পেছনে লাগতে। আমরা তখন তোমাদের কাউকে ডেকে এনে গাছতলায় বসতে সাহসী পেতাম না, তাই না? তোমরা মেয়েরা সব পারো, আমরা ছেলেরাই চিরকালের বোকা। ইস রে, বোকা না আর কিছু। মুক্তা অরুণের হাতটাকে কোলের ওপর টেনে নিল। অরুণের বুকের ভেতর আবার একরাশ উত্তেজনা ডানা ঝাপটিয়ে উঠল। নারী সঙ্গের উত্তেজনা তো আছেই, তাছাড়া পরিবেশের উত্তেজনাও কম নয়। হেই অরুণ। মুক্তা ওর হাতের আঙুলগুলো নিয়ে খেলা করতে শুরু করলো। কি হলো? তোমার এই আংটিটা বুঝি বিয়ের সময় পাওয়া? অরুণের কেমন অস্বস্তি বোধ করে। কেন, বিয়ের আংটি ছাড়া বুঝি পরতে পারি না? মুক্তা ওর আঙুল থেকে আংটিটা ধীরে ধীরে খুলে ফেলল। ফলস না তো?